নমস্কার। মেটা প্ল্যাটফর্মে বিশেষ করে ফেসবুকে কন্টেন্ট নিয়ে একটা বেশ বড়সড় খবর আছে। ওরা রিসেন্টলি ১৪ই জুলাই একটা ঘোষণা দিয়েছে যেখানে বলছে যে নকল বা অমৌলিক কন্টেন্ট নিয়ে বেশ কড়া হতে চলেছে। তো আজকে আমরা এই নিয়ে একটু গভীরে যাব। কেন ওরা এটা করছে, ঠিক কি বদলাচ্ছে, আর যারা কন্টেন্ট বানান তাদের কি ভাবা উচিত? হ্যাঁ, নমস্কার। ঘোষণাটা দেখলে বোঝা যায় মেটা চাইছে তাদের প্ল্যাটফর্মে মৌলিক কন্টেন্টের গুরুত্ব বাড়ুক। মানে যারা আসল ক্রিয়েটর তাদের কাজের দাম দিতে চাইছে। প্রথমেই একটু পরিষ্কার করে নেওয়া যাক, এই অমৌলিক কন্টেন্ট বলতে মেটা ঠিক কী বোঝাচ্ছে। হ্যাঁ, সেটা খুব জরুরি। ঠিক কি এটা? ওদের কথা অনুযায়ী সোজা কথায় অন্যের ভিডিও, ছবি বা লেখা, মানে যা অন্য কেউ তৈরি করেছে সেটা যদি কেউ বারবার ব্যবহার করে, বিশেষ করে অনুমতি ছাড়া বা ধরুন কোনো রকম সিগনিফিক্যান্ট পরিবর্তন না এনে, সেটাই হচ্ছে অমৌলিক কন্টেন্ট। ওহ! তার মানে কি, ধরুন আজকাল যে ট্রেন্ডিং অডিও ব্যবহার করে রিল বানানো হয় বা রিঅ্যাকশন ভিডিও, ওগুলো কি এর মধ্যে পড়বে? লাইনটা ঠিক কোথায় টানা হচ্ছে? না না, এখানেই হচ্ছে সূক্ষ্ম পার্থক্যটা। মেটা কিন্তু বলছে যে ট্রেন্ডে যোগ দেয়া বা ধরুন কোনো কিছু নিয়ে নিজের একটা মতামত দিয়ে রিঅ্যাকশন ভিডিও বানানো বা প্যারোডি করা, এগুলো ঠিক আছে। আসল সমস্যাটা হচ্ছে যখন কেউ স্রেফ অন্যের কন্টেন্ট ডাউনলোড করে আবার আপলোড করে দিল, হয়তো সামান্য একটু এডিট করলো বা মিউজিক পাল্টে দিল, কিন্তু কন্টেন্টে নতুন কিছু যোগ করল না। ওই জিনিসটাই আটকাতে চাইছে ওরা। আচ্ছা, আচ্ছা, বুঝলাম। কিন্তু হঠাৎ করে মেটা এতটা উঠে পড়ে লাগলো কেন? কারণটা কি মনে হচ্ছে? শুধু কি ইউজার এক্সপেরিয়েন্স? একই জিনিস বারবার দেখতে ভালো লাগে না সেটা? নাকি আরও কিছু আছে? দেখুন, ইউজার এক্সপিরিয়েন্স তো একটা বড় কারণ বটেই, একঘেয়েমি কমানো। কিন্তু এর সাথে আরও দুটো গুরুত্বপূর্ণ দিক আছে। এক, যারা সত্যি খেটে মৌলিক কন্টেন্ট তৈরি করছেন তাদের কাজকে স্বীকৃতি দেয়া, তাদের উৎসাহ দেওয়া। আর দুই, প্ল্যাটফর্মে নতুন আসল ক্রিয়েটরদের উঠে আসার সুযোগ করে দেয়া। আর সত্যি বলতে কি, টিকটক বা ইউটিউবের সাথে পাল্লা দিতে হলে তো ভালো মৌলিক ক্রিয়েটরদের ধরে রাখতেই হবে, তাই না? হুম, তা তো বটেই। তার মানে এটা একটা লম্বা দৌড়ের অংশ। আগেও তো ওরা এইসব স্প্যাম, নকল জিনিস নিয়ে কাজ করেছে শুনেছি। হ্যাঁ হ্যাঁ, এটা নতুন নয়, তবে এবারের পদক্ষেপগুলো অনেক বেশি, মানে কঠোর। যেমন ধরুন, এই ২০২৫ সালের প্রথম ৬ মাসে ওরা প্রায় ৫ লক্ষ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ৫ লক্ষ? কি ব্যবস্থা? বিভিন্ন রকম, কারো পোস্টের রিচ কমিয়ে দেওয়া, কারো কমেন্ট ডিমোট করা, এমনকি মনিটাইজেশন কন্টেন্ট থেকে আয় করার সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিনের জন্য। আর তাছাড়া প্রায় ১ কোটি ফেক প্রোফাইলও ডিলিট করেছে, যারা কিনা বড় ক্রিয়েটরদের নাম বা ছবি ব্যবহার করে লোক ঠকাচ্ছিল। হুম, এগুলো আগের ঘটনা। আচ্ছা, তাহলে নতুন করে আরও কঠোর কি ব্যবস্থা আসছে? এবার সরাসরি প্রভাবটা কেমন হবে ক্রিয়েটরদের ওপর? এখনকার নীতিটা আরও সরাসরি। যদি কোনো অ্যাকাউন্ট বারবার অনুমতি ছাড়া অন্যের কন্টেন্ট ব্যবহার করতে থাকে, রিপিট অফেন্ডার হয় আর কি, তাহলে শুধু ওই নির্দিষ্ট পোস্টার নয়, তার পুরো অ্যাকাউন্টের সব পোস্টের ডিস্ট্রিবিউশন কমিয়ে দেওয়া হবে। পুরো অ্যাকাউন্টের? সিরিয়াসলি? হ্যাঁ, পুরো অ্যাকাউন্টের। তার কোনো পোস্টই আর বেশি লোকের কাছে পৌঁছাবে না। আর তার সাথে নির্দিষ্ট একটা সময়ের জন্য ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রাম থেকেও তাকে বাদ দেওয়া হবে। সোজা কথায় আয় বন্ধ। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওদের সিস্টেম যদি একই ভিডিওর অনেকগুলো কপি খুঁজে পায়, তখন আসল ভিডিওটাকে কিন্তু ওরা অগ্রাধিকার দেবে, নকলগুলোর রিচ কমিয়ে দেবে। ও, এই আসল ভিডিওটা চেনা বা মূল ক্রিয়েটরকে ক্রেডিট দেওয়ার কোনো চেষ্টা কি করছে ওরা? হ্যাঁ, সেটা নিয়েও ওরা ভাবছে, কাজও করছে। যেমন একটা ফিচার টেস্ট করছে ওরা, যেখানে রিপোস্ট করা ভিডিওতে হয়তো মূল ভিডিওর একটা লিঙ্ক অটোম্যাটিক্যালি যোগ হয়ে যাবে। এটা চালু হলে মূল ক্রিয়েটর কিছুটা হলেও তো স্বীকৃতি পাবে, তাই না? তবে এগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। বুঝলাম। তাহলে এই অবস্থায় যারা কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? মেটার গাইডলাইন মেনে চলতে হলে ঠিক কি করা উচিত? বেস্ট প্র্যাকটিসেস কি? দেখুন, সবচেয়ে নিরাপদ আর ভালো রাস্তা হচ্ছে যতটা সম্ভব নিজের তৈরি করা বা নিজে শ্যুট করা কন্টেন্ট পোস্ট করা, একদম মৌলিক কন্টেন্ট। আর যদি একান্তই অন্যের কন্টেন্ট ব্যবহার করতে হয়, তাহলে তাতে অবশ্যই অর্থপূর্ণ পরিবর্তন বা মিনিংফুল এনহ্যান্সমেন্ট আনতে হবে।
এই অর্থপূর্ণ পরিবর্তন এটাই তো একটু ধোঁয়াশা লাগছে। হ্যাঁ, ঠিক। মানে শুধু দুটো ক্লিপ পাশাপাশি জুড়ে দেওয়া বা নিজের একটা ওয়াটারমার্ক বসিয়ে দেওয়া এগুলো যথেষ্ট না। বরং ধরুন আপনি নতুন ভয়েস ওভার দিলেন বা বিস্তারিত ধারাভাষ্য যোগ করলেন বা খুব ক্রিয়েটিভভাবে এডিট করলেন বা নতুন তথ্য যোগ করলেন, যেটা কন্টেন্টটাকে একটা নতুন মাত্রা দেয়। এছাড়াও অন্য অ্যাপের লোগো বা ওয়াটারমার্ক ব্যবহার না করা, ভালো কোয়ালিটির ভিডিও দেওয়া আর প্রাসঙ্গিক ক্যাপশন আর হ্যাশট্যাগ ব্যবহার করা এগুলো জরুরি। হ্যাশট্যাগের ক্ষেত্রে ওরা বলছে লিংক দেবেন না, বেশি ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন না আর 5টার বেশি হ্যাশট্যাগ না দেওয়াই ভালো। কিন্তু এই অর্থপূর্ণ পরিবর্তনের সীমাটা কে ঠিক করবে? মানে কতটা পরিবর্তন করলে সেটা অর্থপূর্ণ বলে ধরা হবে? এটা নিয়ে তো কনফিউশন হতে পারে ক্রিয়েটরদের মধ্যে। খুব ভালো প্রশ্ন। আর এটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। মেটা কিছু উদাহরণ দিয়েছে বটে, কিন্তু ক্রিয়েটিভিটির তো কোনো নির্দিষ্ট মাপকাঠি হয় না, তাই না? হয়তো ব্যবহারের সাথে সাথে বা আরও কেস স্টাডি সামনে এলে এই ধারণাটা আরও পরিষ্কার হবে। আপাতত ক্রিয়েটরদের আমার পরামর্শ হবে, যতটা সম্ভব মৌলিক থাকার চেষ্টা করুন, আর অন্যের কিছু ব্যবহার করলে তাতে নিজের স্পষ্ট ছাপ রাখুন। ক্রিয়েটররা বুঝবেন কিভাবে যে তাদের কন্টেন্ট ঠিকঠাক চলছে কিনা বা কোনো নিয়ম ভাঙা হচ্ছে কিনা? কোনো উপায় আছে ট্র্যাক করার? হ্যাঁ, তার জন্য মেটা দুটো টুলের কথা বলেছে। এক হচ্ছে ক্রিয়েটরদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, সেখানে পোস্ট লেভেলে আরও বিস্তারিত তথ্য বা ইনসাইটস পাওয়া যাবে। সেখানে হয়তো লেখা থাকবে কেন আপনার পোস্টের রিচ কম বা ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে। আর 2, প্রোফাইল মেনুতে সাপোর্ট হোম বলে একটা জায়গা থাকবে। সেখানে আপনার কন্টেন্ট রেকমেন্ডেশন বা মনিটাইজেশন নিয়ে কোনো রিস্ক বা সমস্যা থাকলে সেটা দেখাবে। ও আচ্ছা, তাহলে এইগুলোই নজর রাখতে হবে। একদম। ক্রিয়েটরদের উচিত নিয়মিত এই জায়গাগুলো চেক করা। তাহলে সব মিলিয়ে মূল কথাটা দাঁড়াচ্ছে, ফেসবুক এখন মৌলিক কন্টেন্টকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, আর যারা অন্যের কন্টেন্ট শুধু কপি পেস্ট বা সামান্য এদিক ওদিক করে চালিয়ে দিচ্ছেন, তাদের জন্য পথটা কঠিন হতে চলেছে। ঠিক তাই। আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা আসে। এই যে পরিবর্তনগুলো, এগুলো লম্বা দৌড়ে ফেসবুকের কন্টেন্ট ইকোসিস্টেমকে কিভাবে বদলে দেবে? মানে ব্যবহারকারীরা কি ধরনের কন্টেন্ট বেশি দেখবেন? তাদের দেখার অভ্যাসে কি বদল আসবে? আর এই যে অর্থপূর্ণ পরিবর্তনের কথা আমরা বলছিলাম, বাস্তবের প্রয়োগটা ঠিক কেমন হবে? সীমাটা কোথায় গিয়ে দাঁড়াবে? এটাই এখন দেখার বিষয়। এটা নিয়ে ভবিষ্যতে আরও অনেক আলোচনার অবকাশ থাকবে।